সুপ্রভাত। সকাল 6:30। জিপ আমাদের কটেজের সামনে, সঙ্গে একজন বনকর্মী এবং গাইড। আমরা যাত্রা শুরু করলাম। আমরা জঙ্গলে ঢোকা স্টার্ট করলাম, গাড়ি স্টার্ট করলাম। आप ही के साथ निकल चले सर। नमस्कार। वो हमारा नेचुरलिस्ट है। आप लोग के एलिफेंट राइड तो नहीं है? नहीं। হিমালয়ের পাদদেশে ভারত নেপাল সীমান্তে জঙ্গলমহল দুধওয়া 1958 সালে সোমারিপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রূপে আত্মপ্রকাশ করলেও দিনে দিনে জঙ্গলের আয়তন ক্রমশ বাড়তে থাকে। 1988-তে এটি ব্যাঘ্র প্রকল্পের শিরোপা পায়। আয়তন 884 স্কোয়ার কিলোমিটার। তরাই অঞ্চলের শিশু ক্ষয়ের ইউক্যালিপটাস, শাল, সেগুন গাছের জঙ্গল। আমাদের গাইডের নাম জিজ্ঞেস করলাম। जी मैम सुलोचना है। সুলোচনা। जी मैम। নেপালের কালী নদী সারদা নাম নিয়ে বয়ে চলেছে এই জঙ্গলের মধ্যে দিয়ে। 15 किलोमीटर चंदन चौकी है। हाँ, हाँ। वहीं पे रहती हूँ। खारू विलेज जाने में कितना टाइम लगता जी उसी साइड में रहती हूँ। यहाँ से लमसम 15-20 मिनट लगेंगे सर। ओ, तो हमारा गाड़ी है, थोड़ा जाएंगे सफारी के बाद जाइएगा। खारू विलेज देख के आएंगे। बस ये जंगल क्रॉस करके गाँव आ जाता है पूरा। বাঘ তো রয়েছে, এছাড়া আছে সম্বর, লেপার্ড, বারাসিংহা, হক ডিয়ার, ময়ূর, নীলগাই, হাতি, আর আছে ওয়ান হর্ন রাইনো। বড় বড় গাছের ফাঁক দিয়ে সকালে ঝলমলে রোদ এসে পড়েছে, ঠিক যেন সার্চ লাইটের মতো। রাস্তার দুপাশে অনেকগুলো হরিণের দেখা পেলাম, স্পটেড ডিয়ার। জঙ্গলের ভেতরে রেল লাইন। जी बैलानी से ये बहराइच वाली है कोटा बहराइच। 30 से 40 किलोमीटर अंदर से गई हुई है फॉरेस्ट। জঙ্গলের ভেতরে জিপে ঘোরার অনুভূতিটা কিন্তু খুবই থ্রিলিং। সজাগ দৃষ্টিতে রাস্তার দুপাশে তাকিয়ে থাকা। এই হয়তো জঙ্গলের কোনো জন্তু জানোয়ার বেরিয়ে এলো আর তাকে এক ঝলক দেখা থেকে বঞ্চিত হয়ে গেলাম। বেশ টান টান একটা উত্তেজনা নিয়ে চোখ কান খোলা রেখে বসে রইলাম। জিপ এগিয়ে চলল জঙ্গলের আঁকাবাঁকা মাটির রাস্তা ধরে। জঙ্গল সাফারি বুকিং অনলাইনে করা যায়, বা জঙ্গলের গেটে যে অফিস আছে সেখান থেকেও পারমিট নেওয়া যায়। সপ্তাহে একদিন, শুধুমাত্র মঙ্গলবার সারাদিনই সাফারি বন্ধ থাকে। সকাল 6:30 থেকে 9:30 পর্যন্ত, আর বিকেলে 3টে থেকে 6টা পর্যন্ত জঙ্গল সাফারি করা যায়। একটি জিপে 7 জন বসতে পারে এবং পুরো জিপ ভাড়া করতে 4,000 টাকা লাগে। साइटिंग होता है इधर? जी होता है सर, अच्छी हो रही है इसका। সাধারণত জঙ্গলে বেড়াতে গেলে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস মেনে চলতে হয়। যেমন কোনো খাবার জিনিস নিয়ে জঙ্গলে ঢোকা বারণ, গাইডের অনুমতি ছাড়া জঙ্গলে যে কোনো জায়গায় জিপ থেকে নামা বারণ, বেশি জোরে কথা বলা বারণ, এইরকম আরও বেশ কিছু নিয়ম। লাল বা ওই জাতীয় কোনো উজ্জ্বল রঙের জামাকাপড় পরে জঙ্গলে না যাওয়াই ভালো। আসলে ওটা তো জন্তু জানোয়ারদের বাসস্থল, ওখানে আমরা ট্রেসপাসার্স, কাজেই ওরা যাতে ডিস্টার্বড হয় সেরকম কিছু না করাই বাঞ্ছনীয়। সাধারণত অক্টোবর থেকে ফেব্রুয়ারি জঙ্গল ঘোরার উপযুক্ত সময়। 15 জুন থেকে 15 অক্টোবর পর্যন্ত জঙ্গল বন্ধ থাকে। তবে এপ্রিল এবং মেতে প্রচণ্ড গরমের সময় কিন্তু সাইটিং বেশ ভালো হয়। জলাশয়গুলোর পাশে গেলেই প্রচুর জন্তু জানোয়ারের দেখা পাওয়া যায়, কারণ প্রচণ্ড গরমের সময় ওরা ঘন জঙ্গল থেকে বেরিয়ে এসে জলাশয়গুলোর আশেপাশেই ঘোরাফেরা করতে থাকে জল খাবার জন্য। একটি স্পটেড ডিয়ার
আমাদের গাড়ি দেখে থমকে দাঁড়িয়ে পড়েছে। এদের খুবই ভীত সন্ত্রস্ত অবস্থা। গাছের ডালে অনেক হনুমান আছে। জঙ্গলে সাফারির সময় শুধু যে সাইটিং হলেই ভালো লাগবে এমন কোনো কথা নেই। জঙ্গলের এই নিস্তব্ধতা, সবুজের সমারোহ আর সর্বোপরি বিশুদ্ধ বাতাস মন প্রাণ জুড়িয়ে দেবার পক্ষে এই যথেষ্ট। চোখ আর মন দুইয়েরই চরম আরাম আর শান্তি। প্রকৃতির কোলে এ যেন এক স্বর্গরাজ্য। এবার একটা মজার ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে হঠাৎই আমার চোখে পড়ল একটা বাচ্চা হাতি। আমি তো অতি উৎসাহে তাকে দেখালাম। ভাবলাম যাক, একটা বুনো হাতির দেখাও পেলাম। কিন্তু আমাদের গাইড মেয়েটি বলল ওটা জঙ্গলের বুনো হাতি নয়, যে হাতিগুলোকে সাফারি করানোর জন্য রাখা হয়েছে তারই বাচ্চা ওটা। ওই দেখুন হাতিটিকে দেখা যাচ্ছে। আমাদের ড্রাইভার গাড়িটা এখানে নিয়ে এলো। এই দেখুন, একটি হাতি কল থেকে জল খাচ্ছে। দেখলাম অনেক হাতির পায়ে শেকল পরিয়ে এখানে রাখা হয়েছে। সব হাতিগুলো কাজিরাঙা থেকে এখানে আনা হয়েছে। এখানেই জিপ থেকে নামার অনুমতি আছে। চা এবং নাস্তা করবার ছোট দোকান রয়েছে, আর বনের গার্ডদের থাকার জায়গা রয়েছে এখানে। আমাদের গাইড মেয়েটি জঙ্গলে গার্ডদের জানালো কাবেরী ভাগ্যেই। চারিদিকে শোরগোল পড়ে গেল। সবাই তৎপর হয়ে উঠল কাবেরীর খোঁজে। আসলে ওই বাচ্চা হাতিটির নাম কাবেরী। ওর বয়স 4 মাস। 4-5 জন বেরিয়ে পড়লো কাবেরীকে খুঁজতে, যাতে ও আরও ঘন জঙ্গলের দিকে না চলে যায়। সবার মুখে একটাই কথা, কাবেরী ভাগ্যে। বেশ মজার ব্যাপারটা। আর যার নিজের বাচ্চা হারিয়ে গেছে বলে সবচেয়ে বিচলিত হওয়ার কথা, তাকে তো আগেই দেখালাম তিনি বহাল তবিয়তে কল থেকে জল খাচ্ছেন, অর্থাৎ কাবেরীর মা। যাই হোক, আমরা সামান্য চা এবং নাস্তা করে আবার বেরিয়ে পড়লাম। এবার যাব জঙ্গলের আরেক দিকে, যেখানে জলাশয় এবং গ্রাসল্যান্ড আছে। ন্যাশনাল পার্কের 19% এরিয়া জুড়ে রয়েছে এই গ্রাসল্যান্ড। রাস্তায় একটা সোয়াম্প ডিয়ার এবং তার অনেকগুলো বাচ্চা নজরে পড়ল। যাচ্ছে না পাশে হয়ে গেছে আর পাশে ওরা হয়ে গেছে, যেতে পারছি না ভয়ে। আমাদের যে কোনো বড় বড় গাছ লাইটকেও হার মানিয়ে যাবে। নিজের আলোটা অদ্ভুত সুন্দরভাবে পড়েছে। टाइगर के गले में कलर
कुछ नहीं है ना, वो फ्री कहीं भी कुछ भी दिख जाए, हाँ कोई फिक्स एरिया नहीं कि आपको इसी एरिया में ये टाइगर दिखेगा, ये एनिमल्स दिखेगा, ऐसा कुछ भी नहीं, कहीं भी कुछ भी दिख सकता है। हाँ सिर्फ राइनोसोरस ही है जो कवर्ड है, बाकी सारा ओपन ही है भारत में। हाँ। इधर नेपाल में तो ये चितवन है ना, हाँ नेपाल में हाँ, चितवन है, बर्दिया नेशनल पार्क है, बहुत सारे हैं। यही फॉरेस्ट है ना। हाँ, ये बाउंड्री है, इसी से आप जा सकते हैं। हाँ গাছগুলো আবার একটু ডিফারেন্ট, দেখ মাঝখানে মাঝখানে। থেকে করে দেয়া, তাই তো। इस समय ये हार्ड हो गई है, तो ये एक साइड का जला दिया गया है। जब इधर नई ग्रासेस निकल आएंगी तो इस तरफ पर जलाया जाएगा, जिससे कि नेचर का फूड है तो मेंटेन সূর্যের আলোটা পড়ছে তো। চলি থোড়া আগে চলি। হ্যাঁ পুরো কম্পোজ হয়ে গেছে না, দেখ নিতে পারছি না তো গ্রাসল্যান্ডগুলোর সাথে চলি। আমরা চলে এলাম জলাশয়ের ধারে। এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে এই জলাশয়গুলোতে। পেইন্টেড স্টক, বারবেটস, কর্মোর্যান্ট, ডাক, গিজ, হর্নবিল, কিংফিশার। পাখি দেখার জন্য জঙ্গলের জায়গায় জায়গায় ওয়াচ টাওয়ারও করে রাখা হয়েছে। পিককগুলো কোথায় গেল? একটা দেখা যাচ্ছে পিকক। ট্রেন যাচ্ছে ওখান থেকে, আমি নামলাম নিচে। দেখি সোয়াম ডিয়ারগুলো যদি তোলা যায়। তুলেছি আমি, ভালো। ওই যে ওই যে ওই যে ওই যে আর হবে না জুম না এক্সট্রিমে। ও
বিউটিফুল লাগছে। এই দিকের গাছটাও নাও, যার উপরে তোমার ওই সব বাসাগুলো করে আছে, ওই বসেও আছে, ওই দেখো দুটো পিকগুলো মাথা পুরো নিচের দিকে করে ফেলেছে, যার ফলে গ্রাসল্যান্ডে একদম পুরো ক্যামোফ্লেজ করে গেছে, বোঝা যাচ্ছে না। আর ওই যে ওয়াইল্ড বোরগুলো, ঘুরতে ঘুরতে কখন যে 3 ঘন্টা সময় কেটে গেল মালুমই হলো না। প্রায় 10টা বাজতে চলল, আর আমরাও ফেরার রাস্তা ধরলাম। কটেজে ফিরে স্নান খাওয়া দাওয়া সেরে নিলাম। আবার বিকেলে বেরোতে হবে সাফারি করতে। বিকেল 2:30টায় আবার সাফারি করতে বেরিয়ে পড়লাম। এবার আমাদের গন্তব্য রাইনো জোনে জিপ সাফারি। প্রসঙ্গত বলি, 1977 সালে অর্জুন সিং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে অ্যাপ্রোচ করেন দুধওয়াকে ন্যাশনাল পার্ক হিসেবে ডিক্লেয়ার করার জন্য। আর 1984 এবং 85-তে 7টি রাইনো আসাম এবং নেপাল থেকে দুধওয়াতে নিয়ে আসা হয়, কারণ 150 বছর আগে এই জঙ্গলে রাইনো ছিল। মাঝের সময়টাতে কোনো এক অজ্ঞাত কারণে এই জঙ্গল থেকে রাইনো অবলুপ্ত হয়ে গিয়েছিল। বর্তমানে এখানে 46টা রাইনো আছে। বিকেলবেলা মাত্র 4টি জিপকে রাইনো জোনে সাফারি করতে পারমিট দেওয়া হয়। এই জোনটা পুরো ইলেকট্রিক ওয়্যার দিয়ে ঘেরা আছে। জঙ্গলের ভেতরে সকালে যেখানে আমরা হাতিগুলো রাখা আছে দেখেছিলাম, সেখান থেকে পারমিট পাওয়া যায়। পার হেড 200 টাকা করে লাগে। আগে পৌঁছলে আগে পাওয়া যাবে, এই ভিত্তিতে জিপ পারমিট দেওয়া হয়। আর এই সেই সকালের হারিয়ে যাওয়া বাচ্চা হাতি কাবেরী। তাকে খুঁজে পাওয়া গেছে এবং আটকে রাখা হয়েছে। টিকিট কেটে আমরা রাইনো জোনে প্রবেশ করলাম। আমাদের এখনকার গাইড সাহেব 2008 সাল থেকে এই কাজ করছেন, কাজেই জন্তু জানোয়ারদের গতিবিধি সম্পর্কে উনি বেশ ওয়াকিবহাল। গন্ডারের খোঁজে জলাশয়ের কাছে পৌঁছে দেখলাম একটি কুমির ডাঙায় উঠে বিকেলের মিঠে রোদে গায়ে মাখছে। ঘুরতে ঘুরতে যখন রাইনোর দেখা পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম, ঠিক তখনই জঙ্গল থেকে বিশাল বপু নিয়ে সেই রাইনো বেরিয়ে এলো। রাস্তা পার হতে গিয়ে জিপটি দেখে বেশ বিরক্তই হলো, তবে আমাদের জন্য একটি অসাধারণ চলমান চিত্র উপহার দিয়ে আস্তে আস্তে জঙ্গলে ঢুকে গেল। রুদ্ধশ্বাসে আমরা যেন ওই 5-6 মিনিট সময় পার করলাম। বন্যরা বনে সুন্দর। চিড়িয়াখানাতে তো বহুবারই গন্ডার দেখেছি, কিন্তু জঙ্গলের ভেতরে এইভাবে এত কাছ থেকে গন্ডার দেখা সত্যিই অভাবনীয়। জঙ্গল থেকে বেরোনোর সময় প্রায় হয়ে এলো। মনে মনে ভাবছিলাম, সবই তো হলো, এবার শুধু মহারাজের দেখা পেলেই 16 কলা পূর্ণ হয়ে যায়। হঠাৎ আমাদের ড্রাইভার জিপের ব্রেক কষল। দেখলাম ডান দিকে বড় বড় ঘাসের আড়ালে 3টে বাঘের বাচ্চা খেলা করছে। ক্যামেরা রেডি করতে করতে
ঢুকে পড়ল ঝোপের আড়ালে। গাইড বলল বাঘিনীও নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। আমরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ পেছনে তাকিয়ে দেখলাম বেশ অনেকটা দূরে রাস্তা দিয়ে হেঁটে আসছে বাঘিনী মা। গাড়ি ব্যাক করা হলো, কিন্তু ততক্ষণে সে জঙ্গলে ঢুকে পড়েছে। বহুক্ষণ অপেক্ষা করলাম জঙ্গল থেকে বেরিয়ে রাস্তার অন্য পাড়ে ওর বাচ্চাদের কাছে যাবে বলে, কিন্তু সে আর বেরোলো না। সন্ধে হয়ে আসছিল বলে আর অপেক্ষা করাও সমীচীন নয়। ক্যামেরায় তাকে ধরার অবকাশ সে দেয়নি, কিন্তু মন ক্যামেরায় তার ছবি নিয়ে আমরা ফেরার পথ ধরলাম। এটা টপকে তারপরে গেল না, তার আগেই গেল। সূর্য ডোবার সাথে সাথেই যেন ঝুপ করে জঙ্গলে অন্ধকার নেমে এলো। প্রকৃতির কোলে কাটানো এই একটা দিন সারা জীবন মনের মণিকোঠায় রয়ে গেল। বিদায় দুধোয়া।